আজকে টেস্ট পেপারের যে সেট 1টা রয়েছে সেই সেট 1-এর অর্থাৎ কলকাতা ডিস্ট্রিক্টসের কোশ্চেনগুলো সম্পর্কে আলোচনা করব। তো চলো দেখা যাক, ঠিক আছে। দেখো আমাদের ফার্স্ট যেটা আমাদের 1 নম্বরের কোশ্চেন রয়েছে সেটা একবার দেখে নিই। দেখো 1 নম্বরের কোশ্চেন কী বলছে, দেখো 1 নম্বরের কোশ্চেন বলছে দেখো যে প্রতিটি সমবিভব তলের আর ব্যবধানে অবস্থিত দুটি বিন্দুর, ঠিক আছে, আর ব্যবধানে অবস্থিত দুটি বিন্দুর মধ্যে কিউ কুলম আধান নিয়ে যেতে কৃতকার্যের পরিমাণ কত করতে হবে, ঠিক আছে। কৃতকার্যের পরিমাণ আমাকে কত করতে হবে সেটা জিজ্ঞেস করছে। তো কৃতকার্যের পরিমাণ কিভাবে করতে পারবো, দেখো যে আগে জেনে নেব আমরা সমবিভব তল কাকে বলে, ঠিক আছে। দেখো কোনো তড়িৎ ক্ষেত্রের মধ্যে অবস্থিত কোনো তরলের সব বিন্দুতে তড়িৎ বিভবের মান সমান হলে ওই তলকে সমবিভব তল বলা হয়। আর সমবিভব তলের একটা বৈশিষ্ট্য হচ্ছে যে সমবিভব তলে উপস্থিত কোনো তড়িদাধানকে এক বিন্দু থেকে অন্য বিন্দুতে সরাতে কোনো কার্য করতে হয় না, কোনো কার্য করতে হয় না। অর্থাৎ এই কথাটার অর্থ কি? এই কথাটার অর্থ হলো এই যে যদি আমি মনে করি যে আমার কাছে এই যে এ আর বি হচ্ছে দুটো সমবিভব তলের ওপরে বিন্দু রয়েছে, তাদের মাঝখানের দূরত্ব আর, তাহলে এখানে যদি প্লাস কিউ আধানকে আমি এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাই তাহলে কিন্তু সেখানে কোনো প্রকার কার্য করতে হবে না, ঠিক আছে। তাহলে আমার কার্যের পরিমাণটা কত হবে, 0, অর্থাৎ অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর, ঠিক আছে। অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর। চলে আসছি দেখো সেকেন্ড কোশ্চেনে। সেকেন্ড কোশ্চেন কী বলছে দেখো, সেকেন্ড কোশ্চেন বলছে দেখো যে একটি আবর্তনরত ইলেকট্রনের চৌম্বক দ্বিমেরু ভ্রামকের মান কত হবে, ঠিক আছে। একটা আবর্তনরত ইলেকট্রনের চৌম্বক দ্বিমেরু ভ্রামকের মান কত হবে, 2 ইভিআর, ইভিআর/2 নাকি হচ্ছে 1/4 ইভিআর। তার আবর্তনরত ইলেকট্রন যদি আমরা বলি তার চৌম্বক ভ্রামকের মানটা কত হয় সেটা আমাকে জানতে হবে। চৌম্বক ভ্রামকের মান যেটা হয় সেটা তোমার কত না, সেটা হচ্ছে তোমার PM = I × A, যেখানে আইটা হচ্ছে ওই বদ্ধপথে কারেন্ট আর হচ্ছে এটা হচ্ছে এরিয়া। এবারে বৃত্তপথে ঘুরছে, মনে করলাম যে বৃত্তপথের ব্যাসার্ধ কত না আর, বৃত্তপথের ব্যাসার্ধ যদি আর হয়ে যায় তাহলে দেখো আই তো আমার কারেন্ট রয়েছে, তাহলে আই সমান আমরা কি জানি Q/T। তাহলে যেহেতু এখানে ইলেকট্রনের কথা বলছে তাহলে এই আধানটার মান কত হয়ে যাবে, ই হয়ে যাবে, ঠিক আছে। আধানটার মান কত হয়ে যাবে না, ই হয়ে যাবে, ঠিক আছে। তাহলে E/T × A। এবারে দেখো T = কত হবে, T = মানে কি টাইম। এবারে দেখো একটা বৃত্তপথে সম্পূর্ণভাবে ঘুরে আসা মানে 2πr পথ অতিক্রম করবে, তাহলে 2πr বাই কত হয়ে যাবে, ভি হয়ে যাবে। আর এরিয়াটা কত হবে, πr², যেহেতু এটা বৃত্ত তাহলে তার এরিয়া কত হয়, πr² হয়। তাহলে PM সমান দেখো ওপরে ই থাকলো আর টি এর জায়গায় দেখো 2πr/v × πr² থাকলো। তাহলে PM সমান দেখো ই × 2πr/vটা উল্টে যাবে, v/2πr হবে, ঠিক আছে। v/ কত হবে সরি, v/ কত হবে না হচ্ছে v/2πr, ঠিক আছে। v/2πr হলো ইন্টু πr² রয়েছে, দেখো পাই কেটে গেল, একটা আর একটা কেটে যাবে, তার মানে EVR/2 হবে, ঠিক আছে। অর্থাৎ কত দাগের অপশান আমার সঠিক উত্তর হবে, অপশান সি। অর্থাৎ এই যে অপশানটা দেখতে পাচ্ছ এই অপশানটাই আমার হচ্ছে সঠিক উত্তর হয়ে যাবে, EVR/2, অপশান সি হচ্ছে সঠিক উত্তর হয়ে যাবে। চলে আসবো আমরা দেখো 3 দাগের কোশ্চেনে। 3 দাগের কোশ্চেন কি বলছে দেখো, 3 দাগের কোশ্চেন বলছে দেখো যে 3 দাগের কোশ্চেন বলছে দেখো যে 3 ভোল্ট তড়িৎচালক বলের একটি কোষের প্রান্তীয় বিভব প্রভেদ হয় তড়িৎচালক বলের 80%। কোষটির আভ্যন্তরীণ রোধ বের করতে বলছে। তো কীভাবে বের করতে পারবো, দেখো এখানে দেখো যদি আমরা এই রকম একটা কল্পনা করি যে এখানে একটা 3 ভোল্টের একটা তড়িৎচালক সোর্স রয়েছে আর তার ইন্টারনাল রোধ হচ্ছে স্মল আর, আর বাইরে একটা ক্যাপিটাল আর যোগ করা হয়েছে, আর এ আর বি প্রান্তে আমি বিভবটা বের করছি। তাহলে আমার ফর্মুলা কি হয় যে তড়িৎ প্রবাহ I সমান হয়ে যায় E/R+R, ঠিক আছে। যেখানে আরটা হচ্ছে বাইরের রোধ আর ইটা আর স্মল আরটা হচ্ছে আভ্যন্তরীণ রোধ। তাহলে ই সমান দেখো কণাকণি গুণ করলে আমি কত পাবো না IR + IR পাবো। এবার এই IRটাকে আমরা কি বলি, ওহমের সূত্র অনুযায়ী আমরা এটাকে ভি বলি, তাই না। তাহলে এটাকে আমরা ভি বলি। তাহলে ভিটা যদি আমি নিয়ে নিই তাহলে IRটা এবার এলে মাইনাস হবে, তার মানে E - IR হয়ে গেল, ঠিক আছে। E মাইনাস কত হয়ে গেল, IR হয়ে গেল। এবার যদি একটু খেয়াল করো ভি এর মান কত বলছে, এই যে ভি এর মানটা আগের হচ্ছে 80% হবে বলেছে, তার মানে কত হয়ে যাবে, তার মানে হয়ে যাবে তোমার 3 × 80 / হচ্ছে 100 হয়ে যাবে, ঠিক আছে। তো এখান থেকে কাটাকাটি করলে 12/5 পাবো। আর ই এর মান দেখো আগে থেকে 3 ভোল্ট ছিল, 3 ভোল্ট দেওয়া আছে, 3 - IR, ঠিক আছে। তাহলে 12/5 সমান 3 - IR বেরোলো। এখান থেকে দেখো IR সমান কত বেরোবে, IR সমান 3 -
12/5টা প্লাস ছিল, ওপারে গেলে মাইনাস হয়ে যাবে, তাহলে 3 - 12/5। তাহলে এখান থেকে করলে দেখো 3/5 বেরোবে, মানে 0.6। তাহলে IR এর ভ্যালু কত বেরোলো? 0.6 বেরোলো, ঠিক আছে। এবারে দেখো IR এর ভ্যালু যদি 0.6 বেরোয়, সেখান থেকে আর সমান কত বেরোবে? না 0.6/I। এবারে কোশ্চেনে দেখবে আই এর মান বলে দেওয়া নেই, ওখানে আইটা 1 হবে আর কি, ঠিক আছে। তাহলে তোমার অ্যান্সার কত বেরোবে? 0.6 ওহম, ঠিক আছে। তার মানে অপশান বি হচ্ছে তোমার সঠিক উত্তর হয়ে যাবে, ঠিক আছে। চলে আসছি আমরা দেখো পরের কোশ্চেনে, ঠিক আছে। পরের কোশ্চেন বলতে কত দাগের কোশ্চেন? না 4 দাগের কোশ্চেন। 4 দাগের কোশ্চেন কি বলছে একবার খেয়াল করো। 4 দাগের কোশ্চেন বলছে দেখো যে যে ব্যাটারি সংযুক্ত অবস্থায় একটি একটি ধারকের দুই পাতের মধ্যবর্তী ব্যবধান দ্বিগুণ করা হলে ধারকের সঞ্চিত শক্তি কতটা কি ঘটবে, ঠিক আছে। তাহলে আমরা যদি সমান্তরাল পাতধারকত্ব এরমভাবে যদি সমান্তরাল পাতধারকত্ব ধরি, তাহলে তাদের মাঝখানের দূরত্ব যদি হচ্ছে স্মল ডি হয়ে যায়, ঠিক আছে, এবং প্রতিটা পাতের ক্ষেত্রফল যদি আলফা হয়, তাহলে সি সমান কত হয়? কে এপসিলন নট আলফা বাই ডি, যেখানে কেটা হচ্ছে ধ্রুবক, এপসিলন নটটা হচ্ছে শূন্য মাধ্যমের তড়িৎভেদ্যতা, আর আলফা হচ্ছে প্রতিটা পাতের ক্ষেত্রফল, আর ডি হচ্ছে পাতদের মধ্যেকার দূরত্ব। এবার ধারকের শক্তির ফর্মুলা কি হয়? হাফ সিভি স্কোয়ার। ভির তো কোনো পরিবর্তন নেই, তাহলে সির ভ্যালুটা বসালে আমি এটা পাচ্ছি হচ্ছে আমাদের প্রাথমিক শক্তিটা, ঠিক আছে। এবার অন্তিম ক্ষেত্রে কি বলছে? অন্তিম ক্ষেত্রে আমাকে বলছে যে অন্তিম ক্ষেত্রে আমাকে বলছে যে আমার এক্ষেত্রে ডিটা দ্বিগুণ হয়ে গেছে, তার মানে ডির জায়গায় আমি 2D বসিয়ে দিলাম। তাহলে দেখো এটাকে হাফটাকে যদি আমি এই 1/2টাকে যদি আলাদাভাবে লিখি, তাহলে 1/2 গুণিতক এই ইকুয়েশানটা পাবো, ঠিক আছে। এবার এই ইকুয়েশানটা যদি আমি পেয়ে যাই, তাহলে এটাই দেখো আমার হচ্ছে আগের হচ্ছে E1 ছিল, তার মানে হাফ ইন্টু কত হয়ে গেল? E1। তার মানে তোমার আগের যে হচ্ছে শক্তি ছিল তার কত হয়ে যাবে? তার হচ্ছে অর্ধেক হয়ে যাবে, ঠিক আছে। তার কত হয়ে যাবে? অর্ধেক হয়ে যাবে। তার মানে তোমার হচ্ছে কোনটা সঠিক উত্তর হবে? তোমার সঠিক উত্তর হবে হচ্ছে অপশান এ, হচ্ছে অর্ধেক হয়ে যাবে, ঠিক আছে। চলে আসছি দেখো আমাদের পরের কোশ্চেনে, অর্থাৎ 5 নম্বর কোশ্চেনে। দেখো 5 নম্বর কোশ্চেন কি বলছে? 5 নম্বর কোশ্চেন বলছে দেখো যে বিশুদ্ধ রোধক বর্তনীতে গড় ক্ষমতা কত হয়। তো বিশুদ্ধ রোধক যদি আমরা বলি, তার গড় ক্ষমতা বের করানোর সূত্র কি হয়? না পি বার = হাফ I0 V0 cos θ, ঠিক আছে। যেখানে I সমান I0 sin ωt আর ভি সমান হচ্ছে V0 sin ωt। এবার দেখতে পাচ্ছ এটাও ওমেগাটিতে রয়েছে, এটাও ওমেগাটিতে রয়েছে, অর্থাৎ দশা পার্থক্য কত হবে? দশা পার্থক্য 0 হয়ে যাবে। তার মানে cos 0 ডিগ্রি হয়ে গেল, cos 0 মানে কত? 1। তার মানে গড় ক্ষমতা কত বেরোলো? গড় ক্ষমতা বেরোলো হচ্ছে হাফ I0 V0, ঠিক আছে। তাহলে কোন অপশানে রয়েছে? দেখো কোনোটাতেই নেই, তার মানে অপশান ডি তোমার সঠিক উত্তর হয়ে যাবে, ঠিক আছে। চলে আসবো আমরা দেখো 6 দাগের কোশ্চেনে। 6 দাগের কোশ্চেন কি বলছে? যে চৌম্বক ক্ষেত্রে লম্বভাবে গতিশীল একটি আহিত কণার বেগ বৃদ্ধি হলে তার বৃত্তপথের ব্যাসার্ধ কেমনভাবে পরিবর্তিত হবে, ঠিক আছে। তাহলে দেখো চৌম্বক ক্ষেত্রে লম্বভাবে গতিশীল একটি আহিত কণার বেগ হচ্ছে কি করছে? বৃদ্ধি পাচ্ছে। এবারে চুম্বক ক্ষেত্রে, তাহলে চুম্বক ক্ষেত্র আমার বি হচ্ছে উপরের দিকে কাজ করছে, ঠিক আছে। তাহলে এই যে বৃত্তপথে ঘুরছে, সেখানে বস্তুর গতিবেগ কোন দিকে হবে? বস্তুর গতিবেগ এই তল বরাবর হচ্ছে, তার হচ্ছে পারপেন্ডিকুলার বা স্পর্শক বরাবর হবে। তাহলে এই যে অ্যাঙ্গেলটা থিটাটা, এই থিটাটা কত ডিগ্রি হয়ে যাবে? 90 ডিগ্রি হয়ে যাবে। থিটাটা কত ডিগ্রি হয়ে যাবে? 90 ডিগ্রি হয়ে যাবে, ঠিক আছে। তাহলে হচ্ছে থিটা যদি 90 ডিগ্রি হয়ে যায়, থিটার মান কত ডিগ্রি হয়ে গেল? 90 ডিগ্রি হয়ে গেল। তাহলে সেক্ষেত্রে দেখো এফ সমান আমরা কি জানতাম? না BQV sin থিটা। তাহলে BQV sin 0 ডিগ্রি, sin 90 ডিগ্রি, sin 90 ডিগ্রি ভ্যালু কত হয়? 1 হয়। তার মানে এফ সমান কত হয়ে যাবে? BQV। আর এই BQVটা কার সঙ্গে? না হচ্ছে MV² R এর সঙ্গে সমান হবে, ঠিক আছে। MV² R এর সঙ্গে যদি সমান হয়ে যায়, আর সমান আমি কত পাবো? MV/BQ। এবার এখানে যদি দেখতে পাই আমি R প্রপোর্শনাল টু ভি হচ্ছে, তার মানে কি ভি যদি বাড়ে তাহলে আর এর মানও কি হবে? বাড়বে। তার মানে কোনটা উত্তর হবে? অপশান বি হচ্ছে তোমার এখানে সঠিক উত্তর হয়ে যাবে, ঠিক আছে। চলে আসছি দেখো আমরা 7 দাগের কোশ্চেনে। দেখো 7 দাগের কোশ্চেন করার আগে একটা কথা বলি, যে তোমরা যে এই ক্লাসগুলো দেখছো, এই ক্লাসের একদম এই সলিউশন সমেত, কোশ্চেন সমেত PDF কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে তোমরা জয়েন হয়ে যেতে পারো, ঠিক আছে। দেখো 7 দাগের কোশ্চেন কি বলছে? যে সঠিক সম্পর্কটি চিহ্নিত করো। দেখো এই কোশ্চেনটা কোথাও না কোথাও একটা ভুল রয়েছে, কারণ দেখো এই সম্পর্কটাও সঠিক হয়, সি সমান E0/B0, এই সম্পর্কটাও সঠিক হয়। আবার সি সমান 1/√μ0 ε0, এই সম্পর্কটাও কিন্তু সঠিক হয় তোমাদের, ঠিক আছে। চলে আসছি দেখো 8 দাগের কোশ্চেনে কি বলছে? এক মাধ্যম থেকে অপর মাধ্যমে প্রবেশের সময় আলোক রশ্মির কোন ধর্মের পরিবর্তন হয় না। দেখো আমরা জানি, দেখো গতিবেগ পরিবর্তিত হয়, তরঙ্গ দৈর্ঘ্য পরিবর্তিত হয়, বিস্তারও পরিবর্তিত হয়, কেবলমাত্র কম্পাঙ্কটা পরিবর্তিত হয় না, ঠিক আছে। চলে আসবো দেখো আমরা নেক্সট কোশ্চেনে, অর্থাৎ 9 দাগের কোশ্চেনে। 9 দাগের কোশ্চেন কি বলছে? দেখো 9 দাগের কোশ্চেন বলছে দেখো যে একটি লেন্স বায়ুতে অভিসারী ও জলে অপসারী হিসাবে কাজ করে। তাহলে বায়ুতে অভিসারী আর জলে অপসারী হিসাবে কাজ করে লেন্সের উপাদানের প্রতিসরাঙ্ক কেমন কি হবে জিজ্ঞেস করেছে। এবার দেখো
আমি ধরে নিলাম যে লেন্সের ফোকাস দৈর্ঘ্যটা মনে করছি এফ, ঠিক আছে। তাহলে লেন্স নির্মাতার সূত্র অনুযায়ী 1/f সমান কত হবে, μ/μa মাইনাস 1/r1 মাইনাস 1/r2। এবার এই পার্টটা সবসময় তোমার কী হয়, পজিটিভ হয়, ঠিক আছে। তাহলে এই পার্টটা পজিটিভ, কিন্তু লেন্সটা যদি অফিসার হিসাবে কাজ করতে হয় তাহলে তার ফোকাস দৈর্ঘ্যটা কিন্তু পজিটিভ হতে হবে। তাহলে এই পার্টটা যদি পজিটিভ হয় এই পার্টটাও তোমায় কী হতে হবে, অবভিয়াসলি হচ্ছে পজিটিভ হতে হবে। তাহলে এই পার্টটার মান কত হতে হবে, গ্রেটার দেন 0 হতে হবে। গ্রেটার দেন যদি 0 হয়ে যায় এটা, ঠিক আছে, গ্রেটার দেন যদি 0 হয়ে যায় তাহলে তাহলে আমি কি লিখতে পারবো না, মিউ এ মাইনাস 1 গ্রেটার দেন 0। তাহলে এখান থেকে মিউ গ্রেটার দেন কত পাবো, মিউ এ। তাহলে মিউ গ্রেটার দেন মিউ এ মানে এর হচ্ছে প্রতিসরণ কত হয়, 1 হয়। তাহলে সেটা আমি লিখে দিতে পারবো। সেকেন্ড কোয়েশ্চেন দেখো, জলের ক্ষেত্রে ওটা অপসারী লেন্স হবে বলেছে। অপসারী লেন্স হলে এফ এর মানটা কী হতে হবে, নেগেটিভ। এবার এটা তো তোমার সবসময় পজিটিভ, তাহলে এটাই কী হতে হবে, এটাকে নেগেটিভ হতে হবে, অর্থাৎ এর ভ্যালুটা 0 থেকে কী হতে হবে, ছোটো হতে হবে, ঠিক আছে। এবার এটা যদি 0 থেকে ছোট হয়ে যায়, ঠিক আছে, 0 থেকে ছোট হয়ে যায় তাহলে কী লিখতে পারবো, μ/μg মাইনাস 1 লেস দেন 0। তাহলে μ/μg লেস দেন 1, তাহলে মিউ লেস দেন কত হবে, μg। এবার μg মানে কি, এটা হচ্ছে ওয়াটার, সরি এটা গ্লাস নয়, এটা ওয়াটার হবে, ঠিক আছে। তাহলে কত হবে 1.33। তার মানে মিউর মানটা 1 আর হচ্ছে 1.33 এর মাঝখানে বেরোবে। তাহলে কোন অপশানটা তোমার সঠিক হয়ে যাবে সেটা একবার দেখে নাও, কোন অপশানটা সঠিক হবে না, অপশান নম্বর হচ্ছে এ কিন্তু তোমার এখানে সঠিক উত্তর হয়ে যাবে, ঠিক আছে। চলে আসবো আমরা দেখো 10-এর দাগের কোশ্চেনে, ঠিক আছে। 10-এর দাগের কি কোশ্চেন বলছে দেখো, 10 দাগের কোশ্চেন বলছে দেখো, ইলেকট্রনের গতিবেগ বৃদ্ধি পেলে ইহার ডি বগলি তরঙ্গ দৈর্ঘ্য কেমনভাবে পরিবর্তিত হবে। দেখো ডি বগলি তরঙ্গ দৈর্ঘ্য আমরা কি জানি, ল্যামডা সমান h/mv জানি, যেখানে এইচটা হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক, এমটা হচ্ছে কোনো কণার ভর, আর হচ্ছে ভিটা হচ্ছে গতিবেগ। এবার দেখতে পাচ্ছি ল্যামডার সঙ্গে ভিটা হচ্ছে ব্যস্তানুপাতিক আছে, তার মানে গতিবেগ যত বাড়বে তত তরঙ্গ দৈর্ঘ্য কী হয়ে যাবে, হ্রাস পেয়ে যাবে। তাহলে সঠিক উত্তর কোনটা হবে, অপশান বি তোমার এখানে সঠিক উত্তর হয়ে যাবে, ঠিক আছে। চলে আসছি দেখো 11 দাগের কোশ্চেনে। 11 দাগের কোশ্চেন বলছে দেখো, একটি ঋজু পরিবাহীর সাবেশাঙ্ক কত, ঠিক আছে, একটা ঋজু পরিবাহীর সাবেশাঙ্ক কত তোমাকে জিজ্ঞেস করছে। তো সাবেশাঙ্ক কত হবে দেখো, সাবেশাঙ্ক কাকে বলে সেটা আগে জেনে নেওয়া যাক। দেখো বলছে কোনো কুণ্ডলীর মধ্য দিয়ে একক তড়িৎ প্রবাহ হলে কুণ্ডলীটির সঙ্গে জড়িত চুম্বক প্রবাহকে সাবেশাঙ্ক বলে। তাহলে এখানে কি কার গল্প হচ্ছে, এরকম কুণ্ডলীর গল্প হচ্ছে, ঠিক আছে। কিন্তু দেখো দীর্ঘ ঋজু পরিবাহী তারের ক্ষেত্রে কোনো কুণ্ডলী কিন্তু থাকে না, যেহেতু কোনো কুণ্ডলী থাকে না তার সাবেশাঙ্ক কত হবে, 0 হবে। তার মানে অপশান এ তোমার হয়ে যাবে এখানে সঠিক উত্তর, ঠিক আছে। চলে আসছি দেখো আমরা 12 দাগের কোশ্চেনে। 12 দাগের কোশ্চেন কি বলছে দেখো, 12 দাগের কোশ্চেন বলছে দেখো যে 1 মেগা ইলেকট্রন ভোল্ট ও 1 মেগা ইলেকট্রন ভোল্ট সমান কত জুল। দেখো 1 মেগা ইলেকট্রন ভোল্ট মানে কত, 10⁶ ইলেকট্রন ভোল্ট, তাই না। মেগার কথার অর্থ হচ্ছে 10⁶, ঠিক আছে। আবার দেখো 1 ইলেকট্রন ভোল্ট সমান 1.6 × 10⁻⁻19 জুল হয়। তার মানে এর সঙ্গে শুধু 10⁶ কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে। গুণ করলে কত পাবো আমি, 1.6 × 10⁻13 জুল, ঠিক আছে। তার মানে অপশান নম্বর কোনটা তোমার কারেক্ট হবে, অপশান নম্বর এ তোমার হয়ে যাবে সঠিক উত্তর, ঠিক আছে। অপশান নম্বর এ ইজ দ্য কারেক্ট আনসার, ঠিক আছে। চলে আসবো দেখো আমরা পরের কোশ্চেনে। পরের কোশ্চেন দেখো 13 দাগের কোশ্চেন কি বলছে, 13 দাগের কোশ্চেন বলছে যে নিঃশেষিত অঞ্চলে কে থাকে। নিঃশেষিত অঞ্চল মানে কি, যেখানে হচ্ছে কোনো প্রকার তড়িৎ প্রবাহ হয় না, সেখানে কে থাকবে, স্থির আয়ন থাকবে। তার মানে অপশান ডি তোমার সঠিক উত্তর হয়ে যাবে। চলে আসবো দেখো 14 দাগের কোশ্চেনে, লাস্ট কোশ্চেন কি বলছে দেখো, সঞ্চার ব্যবস্থায় বাহক তরঙ্গ রূপে ব্যবহৃত হয়। সঞ্চার ব্যবস্থা দেখো অতিবেগুনি রশ্মি, অবলোহিত রশ্মি, মাইক্রো তরঙ্গ নেই গামা তরঙ্গ। দেখো সঞ্চার ব্যবস্থায় কিন্তু মাইক্রো তরঙ্গটাকেই আমরা হচ্ছে কি করি, বাহক তরঙ্গ হিসাবে কাজে লাগাই, ঠিক আছে। চলে আসবো দেখো সেকশন 2-তে, অর্থাৎ এসএকিউ যেগুলো রয়েছে সেগুলোর আলোচনায় আমরা চলে আসবো। দেখো প্রথমে বলছে দেখো অ্যাম্পিয়ারের বদ্ধপথের সূত্র আমাদেরকে বলতে বলেছে। অ্যাম্পিয়ারের বদ্ধপথের সূত্রের সীমাবদ্ধতা বলতে বলেছে, ঠিক আছে। সীমাবদ্ধতা কি হয় না, চৌম্বক ক্ষেত্রে যে কোনো বদ্ধপথ বরাবর চৌম্বক ভেক্টরটির পথ সমাকলনের মান হলো ওই বদ্ধপথ দ্বারা পরিবেষ্টিত তড়িৎ প্রবাহ এবং শূন্যস্থানের চৌম্বক ভেদ্যতার গুণফলের সঙ্গে সমান। এটা কার সূত্র দেওয়া আছে, এটা অ্যাম্পিয়ারের বদ্ধপথেের সূত্র দেওয়া আছে। এবার সীমাবদ্ধতা যদি বলি তাহলে বদ্ধপথ ছাড়া কিন্তু এটা কোনো রকমভাবে কাজ করবে না, এটাই হচ্ছে এর সীমাবদ্ধতা, ঠিক আছে। অ্যাম্পিয়ারের বদ্ধপথের সূত্রের সীমাবদ্ধতা হচ্ছে বদ্ধপথ ছাড়া অ্যাম্পিয়ারের বদ্ধপথের সূত্র কিন্তু কাজ করবে না, ঠিক আছে। নেক্সট কোশ্চেনে দেখো আমরা চলে আসবো। নেক্সট কোশ্চেন দেখো বলছে সাইক্লোট্রন কি, ঠিক আছে। সাইক্লোট্রন কি, সাইক্লোট্রন কি না, যে যন্ত্রের সাহায্যে বিভিন্ন কণা যেমন হচ্ছে প্রোটন কণা, আলফা কণা, ঠিক আছে, ইলেকট্রন ইত্যাদি কে প্রায় স্থির অবস্থা থেকে উচ্চ গতিতে কি করা যায়, গতিশীল করা যায়, তাকে আমরা সাইক্লোট্রন যন্ত্র বলে থাকি, তাই না। এখানে হচ্ছে যে কোনো কণাকে ত্বরান্বিত করা যায়, ঠিক আছে।
নেক্সট কোশ্চেন দেখো ঘূর্ণি প্রবাহ কাকে বলে। ঠিক আছে, দেখো ঘূর্ণি প্রবাহ যদি কাকে বলে আমরা বলি, তাহলে ঘূর্ণি প্রবাহ কাকে বলে না কোনো পুরু, ঠিক আছে, কোনো পুরু ধাতব পরিবাহী ও একটি চৌম্বক ক্ষেত্রের মধ্যে আপেক্ষিক গতি থাকলে পরিবাহীর সমগ্র আয়তন জুড়ে বিভিন্ন বদ্ধ লুপে যে তড়িৎ প্রবাহ আবিষ্ট হয় তাকে আমরা ঘূর্ণি প্রবাহ বা হচ্ছে ইংরেজিতে ইডি কারেন্ট বলে থাকি। ঠিক আছে, এগুলো তোমাদের বইতে আছে, সংজ্ঞাগুলো তোমরা পেয়ে যাবে। নেক্সট কোশ্চেন দেখো বলছে চুম্বকীয় আবেশ সংক্রান্ত, সরি এক মিনিট, চুম্বকীয় যেটা বলছে সেটা দেখো চুম্বকীয় আবেশ সংক্রান্ত তোমাকে ফ্যারাডের সূত্র জানতে চেয়েছে। ঠিক আছে, ফ্যারাডের দ্বিতীয় সূত্র থেকে কি জানা যায়, একটু নিচের দিকে চলে যাই, দাঁড়াও। চুম্বকীয় আবেশ সংক্রান্ত, এই যে হ্যাঁ, চুম্বকীয় আবেশ সংক্রান্ত ফ্যারাডের সূত্রটা তোমার প্রথম সূত্র থেকে কি জানা যায়, তাহলে প্রথম সূত্র থেকে কি জানা যায় না কোনো বদ্ধ পথের কোনো কুণ্ডলীর সঙ্গে জড়িত চৌম্বক প্রবাহের পরিবর্তন হলেই ওই কুণ্ডলী, ঠিক আছে, ওই কুণ্ডলীতে তড়িৎচালক বল আবিষ্ট হবে। চৌম্বক প্রবাহ যতক্ষণ পরিবর্তিত হতে থাকবে আবিষ্ট তড়িৎচালক বল ততক্ষণ স্থায়ী হবে। এটা আমরা চুম্বকীয় আবেশ সংক্রান্ত ফ্যারাডের প্রথম সূত্র থেকে কিন্তু জানতে পারি। ঠিক আছে, চলে আসবো দেখো আমরা নেক্সট কোশ্চেন। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো যেটা বলছে, কি বলছে দেখো, নেক্সট কোশ্চেন বলছে দেখো যে নেক্সট কোশ্চেন বলছে যে আয়তকার কাঁচ ফলকের ভেতর দিয়ে আলোকরশ্মি প্রতিসৃত হলে বিচ্ছুরণ দেখা যায় না কেন। দেখো কেন দেখা যায় না, দেখো আয়তকার কাঁচ ফলকের ভেতর দিয়ে যাওয়ার সময় আলোক রশ্মির দুটি সমান্তরাল তলে প্রতিসরণ ঘটে। প্রথমে বায়ু থেকে কাঁচে, আবার পরে কি হবে কাঁচ থেকে বায়ুতে হয়। প্রথম তলে প্রতিসরণের সময় সাদা আলোর বিচ্ছুরণ ঘটে, কিন্তু দ্বিতীয় তলে কাঁচ থেকে বায়ুতে প্রতিসরণের সময় বিভিন্ন বর্ণের রশ্মিগুলি প্রথম তলে আপাতন কোণের সমান কোণে প্রতিসৃত হয়। ফলে কাঁচের মধ্যে বিশ্লিষ্ট হওয়া রশ্মিগুলো পুনরায় সংযোজিত হয়ে সাদা আলো তৈরি করে, যার ফলে আমরা বিচ্ছুরণ কিন্তু দেখতে পাই না। ঠিক আছে, চলে আসবো দেখো পরের কোশ্চেনে। পরের কোশ্চেন কি বলছে দেখো, পরের কোশ্চেন বলছে প্রিজমের দ্বারা আলোক রশ্মির চ্যুতি কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। দেখো ডেল্টা সমান আমরা কি জানি I1 প্লাস I2 মাইনাস এ। এবার দেখো এটা তো প্রিজমের প্রতিসারক কোণ, চেঞ্জ করা যায় না। I2টা তো হচ্ছে ভেতরের কোণটা, এটাও চেঞ্জ হবে না। তাহলে চেঞ্জ কেবলমাত্র কোনটা হতে পারে, সেটা হচ্ছে আপাতন কোণের মান, অর্থাৎ I1 এর মানটা চেঞ্জ হতে পারে। এখানে আরেকটা জিনিস লেখা নেই, সেটা হচ্ছে মাধ্যমের প্রকৃতির ওপরেও কিন্তু এটা নির্ভর করে। ঠিক আছে, মাধ্যমের প্রকৃতির উপরেও কিন্তু এটা নির্ভর করে। নেক্সট কোশ্চেন বলছে দেখো ট্রানজিস্টারের নিঃসারককে উচ্চমাত্রায় ডোপিং করা হয় কেন। ঠিক আছে, দেখো উচ্চমাত্রায় ডোপিং করা হয় কেন সেটা বুঝতে গেলে তোমাকে আগে ছবিটা দেখতে হবে। দেখো ছবিটা যদি খেয়াল করো যে এই যে হচ্ছে এটা হচ্ছে এমিটর, ঠিক আছে, এটা হচ্ছে এমিটর, এটা হচ্ছে বেস, আর এটা হচ্ছে কালেক্টর। সিমিলারলি এমিটর, বেস, কালেক্টর, এটা পিএনপি এর জন্য, এটা এনপি এর জন্য। তাহলে দেখো এমিটর কি কাজ করে, এমিটর হচ্ছে ওই ট্রানজিস্টারে হচ্ছে তড়িৎ শক্তির যে যোগানটা দেয়। ঠিক আছে, তাহলে আমি যদি খুব উচ্চমাত্রায় ডোপিং করে ফেলি, তাহলে দেখো ট্রানজিস্টারের নিঃসারককে উচ্চমাত্রায় ডোপিং করলে ওর মধ্যে সংখ্যাগুরু আধান বাহকের সংখ্যা বৃদ্ধি পায়, যার ফলে ওই ট্রানজিস্টার সঠিক দক্ষতার সঙ্গে কাজ করতে পারে। তার জন্য ওকে উচ্চমাত্রায় কি করা হয়, ডোপিং করা হয়। ঠিক আছে, চলে আসবো দেখো আমরা 2 নম্বরের কোশ্চেনে। ঠিক আছে, দেখো 2 নম্বরের ফার্স্ট কোশ্চেন যেটা বলছে যে একটা ভোল্টমিটারের পাল্লাকে n গুণ বাড়ানো হলো, রোধের কি পরিবর্তন ঘটবে। দেখো এটা একদম ইজি, দুটো আমাদের ডায়াগ্রাম কল্পনা করতে হবে। যেখানে দেখো এখানে দেখো এই যে মনে করছি যে গ্যালভানোমিটার আছে, তার হচ্ছে রোধ কত জি। ঠিক আছে, আর যে রোধটা আছে একটা উচ্চ মাত্রার রোধ লাগাতে হয় গ্যালভানোমিটারের সঙ্গে, সেটাকে আমরা কি বলছি, সেটাকে আমরা আর বলছি। ঠিক আছে, আর প্রবাহ কত যাচ্ছে, আইজি যাচ্ছে, আর এর অ্যাক্রসে বিভব প্রভেদ কত দেখা যাচ্ছে, ভোল্টেজ ড্রপ ভি। তাহলে দেখো এখানে যদি ফর্মুলা লাগাই, তাহলে প্রবাহ মাত্রা গুণিতক রোধ, দেখো আর আর জি হচ্ছে সমান্তরাল শ্রেণী সমবায় রয়েছে, তাহলে আর প্লাস জি ইজিক্যাল টু কত হবে ভি। এখান থেকে দেখো জি প্লাস আর সমান আইজিটা গুণ ছিল, ওপারে গিয়ে ভাগ হয়ে গেল, ভি বাই আইজি হয়ে গেল। তাহলে এটাই হচ্ছে কি আমার হচ্ছে ভোল্টমিটার। যখন আমি উচ্চ রোধাঙ্কের একটা উচ্চ রোধযুক্ত আমি রোধ লাগিয়ে দিচ্ছি, রোধাঙ্কযুক্ত রোধ লাগিয়ে দিচ্ছি, তখনই গ্যালভানোমিটারটা কি হয়ে যাচ্ছে, গ্যালভানোমিটারটা ভোল্টমিটারে পরিণত হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে সেটাকেই আমরা বলছি যে ভোল্টমিটারের রোধটা কত হয়ে যাচ্ছে, ভি বাই আইজি হয়ে যাচ্ছে। নেক্সটে কি বলছে যে পাল্লাটাকে এন গুণ বাড়ানো হয়েছে, তাহলে মনে করলাম তাহলে রোধের মানটা পরিবর্তন ঘটবে, আর ড্যাশ ধরে নিচ্ছি, তাহলে তখন আমার বিভব প্রভেদ কত হবে, এন ভি হবে। তাহলে সিমিলার ফর্মুলা, প্রবাহ মাত্রা কত আইজি ইন্টু রোধ কত জি প্লাস আর ড্যাশ সমান হচ্ছে কত এন ভি। এখান থেকে জি প্লাস আর ড্যাশ সমান দেখো এন ভি বাই আইজি বেরোবে, তাহলে আর ড্যাশটা কত বেরোবে না এন ইন্টু ভি বাই আইজি বেরোচ্ছে, ভি বাই আইজি মানে কত আর ভোল্ট, তাহলে আর ভোল্ট মিটার। ঠিক আছে, মানে প্রাথমিক যে রোধটা ছিল তার হচ্ছে কত গুণ হয়ে যাবে না এন গুণ হয়ে যাবে। ঠিক আছে, প্রাথমিক রোধের কত গুণ হয়ে যাবে, এন গুণ হয়ে যাবে। দেখো লেখা আছে সুতরাং পরের রোধ প্রাথমিক রোধের এন গুণ হবে। ঠিক আছে, নেক্সট দেখো, নেক্সট আমরা কোশ্চেনে চলে আসি, শান্ট কি। ঠিক আছে,
শান্ট কি না গ্যালভানোমিটারকে ঠিক রাখার জন্য, অর্থাৎ দেখো গ্যালভানোমিটারের ভেতর দিয়ে যদি উচ্চ কোনো প্রবাহ মাত্রা চলে যায় তাহলে গ্যালভানোমিটার কিন্তু পুড়ে নষ্ট হয়ে যাবে, ঠিক আছে। অর্থাৎ একে উচ্চ প্রবাহের হাত থেকে রক্ষা করার জন্য এর বর্তনীতে গ্যালভানোমিটারের সমান্তরালে একটা অল্প মানের রোধ যুক্ত করা হয়, ঠিক আছে। এই স্বল্প মানের রোধটাকে কি বলা হচ্ছে, রোধাঙ্ক বলা হচ্ছে। দেখো কি ব্যাপারটা ঘটছে এখানে, দেখো এই হচ্ছে আমার গ্যালভানোমিটার রয়েছে, ঠিক আছে। এবার এর ভেতর এর সমান্তরালে কি করা হচ্ছে, কম মানের রোধ দেওয়া হচ্ছে। কম মানের রোধ মানে কি, কারেন্টটা এটা দিয়েই পাস করবে বেশি, এটা দিয়ে কম যাবে, যার ফলে গ্যালভানোমিটারটা আমার কি ভালো থাকবে, আর এটাকে আমরা কি বলছি, শান্ট বলছি, ঠিক আছে। চলে আসবো দেখো নেক্সট কোশ্চেন বলছে দেখো দুটি তড়িৎবাহী লুপের, ঠিক আছে, দুটি তড়িৎবাহী তারের মধ্যে ক্রিয়াশীল বলের সাহায্যে 1 অ্যাম্পিয়ার প্রবাহ মাত্রার সংজ্ঞা দাও। কীভাবে সংজ্ঞাটা লিখবো না, দুটি সুদীর্ঘ ঋজু সমান্তরাল ও উপেক্ষণীয় প্রস্থচ্ছেদযুক্ত পরিবাহী তারকে 1 মিটার ব্যবধানে, কত মিটার ব্যবধানে, 1 মিটার ব্যবধানে রাখা হলো। এদের মধ্য দিয়ে যে সমমানের তড়িৎ প্রবাহ চালু থাকলে প্রতিটি তারের 1 মিটার দৈর্ঘ্যে 2 × 10⁷ নিউটন বল ক্রিয়া করবে, তাকেই আমরা কি বলবো, 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ মাত্রা বলবো, ঠিক আছে। চলে আসবো দেখো নেক্সট কোশ্চেন বলছে দেখো নেক্সট কোশ্চেন একটা অঙ্ক রয়েছে, দেখো বলছে ইলেকট্রন 6 × 10⁻⁴ টেসলা চৌম্বক ক্ষেত্রের সমকোণে, ঠিক আছে, 6 × 10⁷ মিটার/সেকেন্ড বেগে আবর্তন করছে। ইলেকট্রনের গতিপথের ব্যাসার্ধ ও কম্পাঙ্ক নির্ণয় করতে বলছে। তাহলে চৌম্বক ক্ষেত্রে আছে মানে তার উপর যে কোনো কিউ পরিমাণ যদি আধান থাকে তার উপরে কত বল কাজ করে না, F = BQ/v sin θ, ঠিক আছে। এবারে দেখো বির মান কত বলেছে, 6 × 10⁻⁴ টেসলা, থিটার মান 90 ডিগ্রি, কারণ সমকোণে বলে দিয়েছে। আর ভেলোসিটি কত বলছে, 6 × 10⁷ মিটার/সেকেন্ড। এবারে দেখো যেহেতু ইলেকট্রন, তাহলে কিউটা কি হয়ে গেল, ই হয়ে গেল, তাহলে BeV sin 90 ডিগ্রিটা কার সঙ্গে সমান হবে, mv²/r এর সঙ্গে সমান হবে। তাহলে BE = mv/r, তাহলে r সমান কত হবে, mv/be। ভ্যালুগুলো বসিয়ে দিলে তোমার অ্যান্সার কত আসবে, 0.568 মিটার। এবারে দেখো n অর্থাৎ কম্পাঙ্ক সমান আমরা কি জানি, BE/2πm, ঠিক আছে। তাহলে এখানে যদি ভ্যালুগুলো বসিয়ে দিই তখন অ্যান্সার কত আসবে না, 1.679 × 10⁷ হার্টজ চলে আসবে, ঠিক আছে। চলে আসবো দেখো নেক্সট কোশ্চেন কি বলছে, দেখাও যে ই শক্তির গড় ঘনশক্তি আর বি শক্তির গড় ঘনশক্তি সমান, ঠিক আছে। তাহলে ই সমান আমরা কি জানি, E0 sin ωt - kx মনে করলাম, বি সমান B0 sin ωt - kx মনে করলাম। এবারে ইউইটা হচ্ছে তড়িৎ ক্ষেত্রের জন্য শক্তি, তাহলে 12 ε0 2 × dv, ডিভিটা হচ্ছে ক্ষুদ্র আয়তন একটা কল্পনা করেছি। আর ইউএম কত হবে, 12 b²/μ0 × dv হবে, ঠিক আছে। তাহলে ইউই স্মল ইউইটা কি হচ্ছে, শক্তি ঘনত্ব, ঠিক আছে। শক্তি ঘনত্ব ইউইটাকে স্মল ডিভি দিয়ে ভাগ করতে হবে, ভাগ করলে আমি এটা পাবো, ঠিক আছে। সিমিলারলি ইউএমটা হচ্ছে চৌম্বক ক্ষেত্রের জন্য হচ্ছে শক্তি ঘনত্ব, সেটা আমি পেয়ে যাব। এবারে যদি আমি গড় শক্তি ঘনত্ব বের করি, দেখো প্রথম যদি তড়িৎ ক্ষেত্রের জন্য, তাহলে 1/2 দিয়ে গুণ করতে হবে, 1/2 দিয়ে গুণ করলে আমি 1/4 ε0 E0 এর স্কোয়ার পাচ্ছি। এবারে সিমিলারলি চৌম্বক ক্ষেত্রের যদি গড় শক্তি ঘনত্ব বের করি, তাকেও আমি 1/2 দিয়ে গুণ করবো, 1/2 দিয়ে গুণ করলে কত পাবো, 1/4 μ0 B0 এর স্কোয়ার, ঠিক আছে। এবারে দেখো আমরা B² সি সমান কি জানি, E0/B0, তাহলে সেখান থেকে B0 সমান কত হয়ে যাবে, E0/c এর হোল স্কোয়ার, ঠিক আছে। আর এই যে μ0টা ছিল, সি সমান আমরা কত জানতাম, সি সমান জানতাম 1/√ওভার হচ্ছে μ0 আর হচ্ছে ε0, ঠিক আছে। সেখান থেকে আমি μ0 এর মানটা বসিয়ে দিলে এটাও কত বেরোবে, 1/4 ε0 E0 এর স্কোয়ার। তার মানে আমি কি পাচ্ছি, তার মানে আমি পাচ্ছি এখানে যে দুটোর মানই কি পাচ্ছি, সমান পাচ্ছি, ঠিক আছে। দুটোর মানই কি পাচ্ছি, আমি সমান পাচ্ছি। এবং দেখো এখানে প্রত্যেকটা কি কি ধরা হয়েছে সেগুলোও বলে দেওয়া আছে। চলে আসছি দেখো আমরা নেক্সট কোশ্চেনে, সরণ প্রবাহকে অলিক প্রবাহ বলে কেন। আগে জানতে হবে সরণ প্রবাহটা কি। দেখো একটা বর্তনীতে যখন একটি ধারক উপস্থিত থাকে তখন ধারকটি আহিত হওয়ার সময় বর্তনীতে পরিবর্তনশীল তড়িৎ প্রবাহ ঘটে। ধারকের দুই প্লেটের মধ্যে বর্তনী মুক্ত থাকায় অ্যাম্পিয়ারের পরিক্রমণ সূত্রটি প্রয়োগ করা যায় না। এই ত্রুটিটা দূর করার জন্য ম্যাক্সওয়েল সরণ প্রবাহ মাত্রার উদ্ভাবন করেন, ঠিক আছে। এই সরণ প্রবাহ মাত্রাটার ফর্মুলা কি হয় না, সরণ প্রবাহ মাত্রার ফর্মুলা হচ্ছে μ0, ঠিক আছে। সরণ প্রবাহ মাত্রার ফর্মুলা কি হয়, সরণ প্রবাহ মাত্রার ফর্মুলা যেটা হয় সেটা একবার দেখে নাও তোমরা। সরণ প্রবাহ যে ফর্মুলাটা হয় সেটা হচ্ছে μ0ID, ঠিক আছে। μ0ID সমান হচ্ছে μ0 ε0 d∅e/dt, যেখানে আইডিটাকে আমরা ডিসপ্লেসমেন্ট কারেন্ট বা হচ্ছে সরণ প্রবাহ বলছি। এবার দেখো কেন বলা হচ্ছে অলিক প্রবাহ। সরণ প্রবাহ আহিত কণার গতির জন্য তৈরি হয় না,
বলে একে অলিক প্রবাহ বলছে। দেখো যে কোনো প্রবাহ তৈরি হতে গেলে একটা আহিত কণার গতিবেগ অবশ্যই থাকা দরকার, এখানে কোনো আহিত কণার গতিবেগ নেই, তাই একে অলিক প্রবাহ বলা হচ্ছে। ঠিক আছে, দেখো চলে আসবো আমরা পরের কোশ্চেনে। পরের কোশ্চেন বলছে দেখো উদ্দীপন বিভব আর হচ্ছে আয়নায়ন বিভব বলতে কি বোঝো। ঠিক আছে, উদ্দীপন বিভব বলতে কি বোঝানো হচ্ছে না, ভৌম স্তরে থাকা হাইড্রোজেন পরমাণুকে অন্য কোনো উদ্দীপিত স্তরে পাঠাতে হলে যে ন্যূনতম শক্তির প্রয়োজন হয় তাকে উদ্দীপন শক্তি বলে। আর যে বিভব প্রভেদের ভেতর দিয়ে একটি ইলেকট্রন পাঠালে ইলেকট্রন উক্ত শক্তি লাভ করে তাকে আমরা কি বলছি, উদ্দীপন বিভব বলছি। অর্থাৎ ভৌম স্তর থেকে অন্য কোনো স্তরে পাঠাতে গেলে যে শক্তির দরকার হয় সেই শক্তিটা পাওয়ার জন্য যে বিভব প্রভেদের মধ্য দিয়ে ইলেকট্রনটাকে পাঠানো হয় তাকে আমরা উদ্দীপন বিভব বলছি। আর আয়নন বিভব কাকে বলে না, ভূমিস্তরে অবস্থিত কোনো মৌলের পরমাণুকে আয়নে পরিণত করতে গেলে যে ন্যূনতম বিভব প্রয়োগ করতে হয় তাকে আমরা আয়নায়ন বিভব বলে থাকি। ঠিক আছে, চলে আসবো দেখো আমরা পরের কোশ্চেন। দেখো পরের কোশ্চেন কি বলছে যে একটা অঙ্ক দিয়েছে, একটা উত্তেজিত হাইড্রোজেন পরমাণুর শক্তি -1.51 ইলেকট্রন ভোল্ট, বোরের তত্ত্ব অনুসারে ইলেকট্রনের কৌণিক ভরবেগ নির্ণয় করতে বলছে। ঠিক আছে, তাহলে ইর মান কত বলছে -1.51 ইভি। তোমরা যদি বোরের তত্ত্ব পড়ে থাকো তাহলে দেখবে এটা হচ্ছে 3 নম্বর কক্ষপথের হচ্ছে শক্তি। তাহলে এন এর মান 3, আমরা কৌণিক ভরবেগ এল সমান কত জানি, NH/2π, এন এর মান কত হয়ে গেল 3 হয়ে গেল। ঠিক আছে, আর এইচ এর মান কত 6.6 × 10⁻27 প্লাঙ্কের কনস্ট্যান্ট বাই 2π। যদি ক্যালকুলেশন করো অ্যান্সার কত আসবে 3.15 × 10⁻27 আর্ক সেকেন্ড। ঠিক আছে, চলে আসবো দেখো আমরা আমাদের লাস্ট কোশ্চেনে, 2 নম্বরের লাস্ট কোশ্চেনে। দেখো লাস্ট কোশ্চেন কি বলছে যে সংকেত কি, এটি কত প্রকার ও কি কি। দেখো সংকেত কাকে বলে, দেখো যে কোনো বার্তা বা তথ্যকে যখন এক স্থান থেকে অন্য স্থানে সঞ্চারিত করতে হয় তখন তাকে বৈদ্যুতিক তরঙ্গে পরিণত করা হয়। ঠিক আছে, একে সংকেত বলা হয়। ওই যে বৈদ্যুতিক তরঙ্গে পরিণত করা হলো ওকে সংকেত বলা হচ্ছে। আর সংকেত কত প্রকার হয়, সংকেত 2 প্রকার হয়, একটা অ্যানালগ সংকেত আর একটা কি ডিজিটাল সংকেত। ঠিক আছে, একটা অ্যানালগ সংকেত আর একটা কি ডিজিটাল সংকেত কিন্তু হয়ে যায়। ঠিক আছে, তাহলে তোমাদেরকে একটা কথা বলে রাখি, তাহলে আমরা বলে দিলাম যে এই যেগুলো পড়লে এর সমস্ত পিডিএফ কিন্তু আমাদের অ্যাভেলেবল রয়েছে। পিডিএফ কোথায় পাবে তোমরা, পিডিএফ টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে, টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে জয়েন হয়ে যেতে পারো। এর পরের দিন আমরা আবার হচ্ছে দেখো একটা আমরা WBH এর একটা সেট করেছি। ঠিক আছে, যদি ভিডিও না দেখে থাকো তাহলে আগের ভিডিওটা দেখে নেবে। আর এখন আমরা করলাম কোনটা, WBTA। ঠিক আছে, ফার্স্ট সেট করলাম, পরের দিন আমরা WBH এর সেকেন্ড সেটটা সম্পর্কে আলোচনা করব। তো চলো টাটা, দেখা হবে পরের ভিডিওতে।